तो लिखा আছে hey you I know you have been expecting me but you were not expecting सब ट्राई करके देखो साइज वगैरह ठीक है कि नहीं तो रिटर्न करना होगा মনে হচ্ছে আমরা একটু বেশি এক্সপেকটেশন নিয়ে কেপিনে চলে এসেছিলাম আর হাঁটতে হাঁটতে এই যে দেখো ও লুকিয়ে রেখেছিল হাতটাকে পিছন দিকে নামিয়ে রেখেছে চলো চলো আরেকটা ট্রিপ প্ল্যান করি তবে এখন যাচ্ছি একটু ফুলের কুড়ি নিয়ে আসতে এত সাদা সাদা চোখ কেউ আমাকে একদম মানে তাকিয়ে রয়েছে আমার দিকে দেখে বিশ্বাস করবে না আমার আমি যে তোমাদেরকে বলছি না আমার এখনই শীতকাটা দিয়ে উঠেছে একদম পুরো আজ অনেক দিন বাদে আবার সেই তোমাদের সাথে আড্ডা প্রথমে শুরু করছি রসে স্বাদে বাঙালি শর্মিলাস কিচেন আর যাদের হওয়ার নয় না তাদের 30 লাখ কেন 50 লাখ প্যাকেজেও হবে না সুলগ্না আন্টির একটা কমেন্ট অনেকদিন পর সুলগ্না আন্টি কমেন্ট করেছে প্রিয়াঙ্কা মন্ডল উনি লিখেছেন একটু খুলে বলবেন ব্যাঙ্গালোরের স্যালারি কেমন নিউট্রিশনিস্টদের হ্যালো বেবি ফ্যামিলি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ সপ্তাহের দ্বিতীয় দিন হচ্ছে টিউসডে সন্ধ্যা এখন বাজে 7টা ও 8টা সরি সন্ধ্যা এখন বাজে 7:45 অফিস থেকে অনেকক্ষণ আগে এসেছি 7:15 নাগাদ এসে পড়েছিলাম আমি অফিসে আমার একটু লেট হয়েছে রিনি অনেকক্ষণ আগে এসে পড়েছিল তারপরে তো ওই যা হয় দিদি এসেছিল দিদি রান্না করে চলে গেছে আমি বসে ল্যাদ খাচ্ছিলাম রিনি একটু ফ্রেশ হয়ে আসলো এখন স্নান করেছে ইনফ্যাক্ট এত গরম লাগছিল ওর গরমটা বেশি আমার তুলনায় আর তার বাদে একটা জিনিস হচ্ছে একটা ডেলিভারি এসেছে ডেলিভারিটা হচ্ছে এটা জিসোরা জয়পুর করে একটা পেজ আছে যেখানের মধ্যে ওরা কটনের কোট সেটস বানায় রিনির খুব শখ অনেকদিন ধরে কটনের কোট সেট তো আমি ওকে না বলেই একটা অর্ডার করেছিলাম তো আজকে এটা ডেলিভার হয়েছে যখন ডেলিভার হয়েছে তখনই ও ঘরে ঢুকেছে তাই আমি বলেছিলাম প্লিজ এটা খুলো না আমি আসলে খুলতে তো আমার সামনে সাথে সাথে তোমাদের সাথেও একসাথে এটাকে আনবক্সিং করা হোক চল হে ইউ আই নো ইউ হ্যাভ বিন এক্সপেক্টিং মি এটাতে লেখা আছে হে ইউ আই নো ইউ হ্যাভ বিন এক্সপেক্টিং মি বাট ইউ ওয়ার নট এক্সপেক্টিং দিস তোমার একটু বেশি ইউনিফর্ম হয়ে গেছে না ব্লু চশমাটাও ব্লু একটু অতিরিক্ত ব্লুইশ হয়ে গেছে আর শুধু এটা ডেলিভারি আসেনি এর মধ্যে আমার কাছে আরো দুটো জিনিস ডেলিভারি এসেছে সেটা হচ্ছে আমার এই নতুন চশমাটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এটা গতকালই এসে পড়েছে এটা এখন পুরনো হয়ে গেছে না আমি এটা মানে পরে নিজেকে একটু কমফোর্টেবল বানানোর চেষ্টা করছি একটু অন্য ধরনের চশমা নিয়েছি ঠিক আছে এটা একদিন পড়তে ঠিক হয়ে যাবে রিমো মাঝে রিমোই চুজ করে দিয়েছে আমার এখান বলছে ভুলি লাগছে আরে এখন বললাম আমি একদম চোখে কাজল ভিডিও না কেন ভিডিও করতে হবে তুমি খোলো তো এটা কি ও এটা কোন কালার এসেছে নাকি কেন কি কালার অর্ডার করেছিস মানে আমি এটা একটু এরকম তো ছিল না যাই না মানে ওকে নট ব্যাড ও এটা আমি দেখেছি হ্যাঁ তো সবই দেখেছোই তুমি অবভিয়াসলি নিশ্চয়ই দেখেছো হবে কিন্তু আমি যেটা অর্ডার করেছিলাম আমি একটা অলিভ গ্রিন কালারের অর্ডার করেছিলাম আর তারপরে আমার কাছে কল এসছে যে ওদের অলিভ গ্রিন কালারটা আউট অফ স্টক হয়ে গেছে তারপরে আমাকে আবার ওরা অপশনস পাঠালো ওই অপশনসগুলোর মধ্যে থেকে আই হ্যাড টু অর্ডার দিস ওয়ান পিছনটা এরকম সামনেটা এরকম মানে কি প্রবলেম হয়েছে ও আচ্ছা পিছনটা স্ট্রেট সামনেটা ইউ কাট ও কাট ইউ শেপ জানি না तो ये सब तुमरा बुझबे रे बाबा ये सब हम नहीं बुझता है ना ये सब हम नहीं बुझते बट अच्छा लग रहा है थोड़ा सा ट्राई करेगा ना कि थोड़ा सा ट्राई करके देखो साइज वगैरह ठीक है कि नहीं तो रिटर्न करना होगा তবে ভালো এসছে কিন্তু আমার ভালোই লাগছে কালারটা এখন অ্যাকচুয়ালি তখন খুলে বুঝতে পারিনি এই কালারটা দেখাচ্ছিল খালি প্রিন্টটা ভালোই আছে তোমার একটু ফ্লোরাল লাগতো আমার ফ্লোরাল বেশি ভালো লাগে না সো আই অর্ডারড মিক্স অফ বোথ মিক্স অফ হোলি ড্রেস এটা কোনো হোলি ড্রেস না ফালতু কথা মানে এটা হোলি ড্রেস কি করে হলো হ্যাঁ ক্রিটিসাইজ করতেই হবে না তোমার আচ্ছা এই দেখো এখানে একটা ফ্লাওয়ার দিয়েছে ড্রেসটা যেরকমই এসেছে দেখতে তো বেশ ভালোই লাগছে কাপড়টা কিন্তু দারুণ মানে কটন একদম পিওর কটন মনে হচ্ছে ওয়াশ করলে হয়তো একটু শ্রিঙ্ক করবে আমি রিনির সাইজের থেকে এক সাইজ বড়ই আনিয়েছিলাম কারণ কটন বলে হোপফুলি সাইজটা ঠিকঠাক হবে এখন রিনি আর ট্রাই করলো না আর আমরা এখন ব্যাগটা নিয়ে যাচ্ছি সামনে কেপিএন ফ্রেশে নতুন খুলেছে ওখানে আর যাওয়াও হয়নি আর আমাদের আজকে সবজি আনতেই হবে হ্যাঁ না চাবি নেই ভাইকে বেরোবে ও আমি তো এখন যাচ্ছি না কয়েকদিন আবার ভুলে গেছি
হ্যাঁ, তো যেটা বলছিলাম আমরা যাচ্ছি কেপিএন ফ্রেশে। তো কেপিএন ফ্রেশ থেকে বেসিক্যালি আমাদের বাজার করতেই হবে, তো এখন অনেকটা রাত হয়ে গেছে, দূরে যাবো না, কেপিএন ফ্রেশ থেকে পিক করে নেবো চাবিটা নিয়ে নিই। যেদিন ওপেনিং ছিল সেদিন তো তোমাদের দেখিয়েছিলাম কেপিএন ফ্রেশ, আজকে প্রথম আসা এখানে। সবজি টবজি অনেক কিছুই পাওয়া যায়, গ্রোসারি আইটেমসও পাওয়া যায়। ও বাবা, এখানে আবার তরমুজ কেটে কেটে বিক্রি হচ্ছে। না, দরকার নেই। তরমুজ নেবে? কাটা না, কাটা তরমুজ তো নেবই না, কাটা কিছুই নেবো না, এত হাওয়া। এটা কি মাশমেলন টেস্টিং? টেস্টিং এর জন্য চলো, লেটস সি। গ্রোসারি আইটেমস আছে, কিন্তু গ্রোসারি তো আমরা ইয়ে থেকে নিয়ে নেব। একটা ফল টেস্ট করে আরেকটা ফল। মনে হচ্ছে আমরা একটু বেশি এক্সপেকটেশন নিয়ে কেপিনে চলে এসেছিলাম। কিছুই সবজির দোকান, এটা কোনো সবজির দোকান, সবজির দোকান, এটা ইয়ের দোকানে, এটা গ্রসারিও পাওয়া যায়, কিন্তু সবজি নাকি খুব ভালো পাওয়া যায়। অ্যাকচুয়ালি আছে সবজি, কিন্তু খুব লিমিটেড চয়েসেস, অপশনস খুব কম। জানি না এখানে এরকমই নাকি আমরা দেরি করে এসেছি দেখে এখন জিনিসগুলো শেষ হয়ে গেছে, বুঝতে পারছি না। তবে ফ্রেশ পনির পাওয়া যায়, আর ফ্রেশ পনিরটা সত্যি খুব ভালো। ওটারও টেস্টার ছিল, তো টেস্টারগুলো ট্রাই করে দেখলাম, অ্যাকচুয়ালি তো ভালো। আর 200 গ্রাম মাত্র 99 রুপিস। তো ফ্রেশ পানিতে এটা নেওয়া যেতে পারে যখন আমাদের পনির লাগবে। কিন্তু এখন যেটা লাগবে ওটা হচ্ছে সবজি, আর সবজির মধ্যে বেশি অপশন কিছু পেলাম না। মোচা নিলাম, যেটা নিয়ে রিনি আবার আমাকে চোখ তাড়াচ্ছে ওখান থেকে। মোচাটা কিন্তু আজকে ছাড়িয়ে রাখবো, আমি ছাড়িয়ে রেখে দেবো, তারপরে কে বানাবে সেটা জানি না, সেটা বলতে পারছি না। তো ছাড়াতেও তো পারতে হয় তোমার, বানাতে পারো যখন ছাড়াতে হয়। আমি ছাড়াই না, তুমি ছাড়াতে পারো না। ওরা কোনোদিনই ছাড়ানো না। কাঁঠাল খেতে ইচ্ছা করছে আমার, এঁচড় নেবো, দেখি এখন তো নেবো না, এই সপ্তাহে আনবো এঁচড়। আজকে আর উপরে গেলাম না বাজার টাজার করে, একবারে চলে এসেছি গার্ডেনে। জানি একবার উপরে গেলেই না আর ইচ্ছা করবে না গার্ডেনে এসে আবার ওকে নামতে। তো রিনি বলছিল যে তুমি যাও, গিয়ে রেখে আসো। আমি জানি নিজেকে, আমি যদি একবার বাড়িতে ঢুকি, হ্যাঁ আমি সত্যি মানে একবার বাড়িতে ঢুকলে তখন আর ইচ্ছা করবে না। তাই বললাম যে না ঠিক আছে, ব্যাগটাকে ওখানে একটা চেয়ারের উপর রেখে দিয়েছি, আর তারপরে হাঁটা শুরু করেছি। আর হাঁটতে হাঁটতে এই যে দেখা, ও লুকিয়ে রেখেছিল, হাতটাকে পিছন দিকে নামিয়ে রেখেছে, চিপস নিয়ে এসছে, বলে হাঁটতে হাঁটতে তো চিপসটা বের করো না, খাই। আবার আমাকে আগেই বলছে, মানে এটা কিন্তু ব্লগে দেখাবে না, হ্যাঁ, বলে আবার হাতটাকে পিছন দিকে করে রেখেছে। এটা তো খারাপের কি হচ্ছে? খাও খাও, ঠিক আছে, মাঝে মধ্যে ইন্ডালজ করাই যেতে পারে, ইটস ওকে। হ্যাঁ হ্যাঁ, তো খাও, খোলো, আমিও খাবো। আর এই প্যাকেটটা অ্যাকচুয়ালি টেস্টি, আমারও খুব টেস্টি লাগে। এই অরেঞ্জ কালারের লেজের প্যাকেটটা, হট অ্যান্ড সুইট চিলি। আগে একটা পাওয়া যায়, মানে এখনও পাওয়া যায়, স্প্যানিশ টমেটো ট্যাঙ্গো, ওটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু এখন একটু বেশি টমেটো মনে হয়। তো এখন নেক্সট ফেভারিট হচ্ছে আমার এটা, হট অ্যান্ড চিলি। চিলি লেমন, এটা দারুণ লাগে খেতে আমার। না, লেমনের ফ্লেভার, আমি ওই টক জিনিসটা বেশি, একটু যেখানে টকটা বেশি হয়ে যায় ওইটাই আমার একদম পছন্দ হয় না। টক বেশি খেতে পারি না, একমাত্র আচার ছাড়া। কিন্তু আচারের মধ্যে একটু স্পাইসি থাকে, মশলা থাকে, দেখে মানিয়ে নিতে পারি। টকটা একদম খেতে পারি না, রিনিও খেতে পারে না। অ্যাকচুয়ালি আমরা দুজনই না টক একদম সহ্য করতে পারি না। হ্যাঁ, মিষ্টিটা তাও চলে, মানে টক ঝাল মিষ্টি ইজ ফাইন। যেখানে এই টকের মাত্রাটা একটু বেশি হয়ে যায় সেটা একদম পারি না। 9:30 বাজে মাত্র, আর আমাদের ডিনারের টেবিল কিন্তু অলরেডি লেগে গেছে। আজকে দিদি বানিয়ে গেছে, দিদি তো না, অ্যাকচুয়ালি রূপাই বলি এখন। তো রূপা বানিয়ে গেছে এখানে ভেন্ডি আলু দিয়ে, এটা ভাজা করতে বলেছিল, এটা কি একটা বানিয়ে গেছে ভগবানই জানে। আমার খুব আলু ভাজা খেতে ইচ্ছা করছিল, তো রিনিকে বললাম, তো রিনি আলু ভাজা বানিয়ে দিয়েছে। সাথে এখানে একটা ডাল বানিয়েছে, কিসের ডাল জানি না, বলতে পারছি না, খুব মশলা দেওয়া মনে হচ্ছে। আর এটা হচ্ছে পনিরের তরকারি, যেটা পনিরের তরকারিটাও রূপাই বানিয়ে গেছে। আর সাথে রয়েছে ভাত, রিনির রুটি। এই হচ্ছে আমাদের ডিনারের টেবিল আজকের। একটু তাড়াতাড়ি করে ডিনারটা করছি, কারণ ডিনারটা তাড়াতাড়ি হয়ে গেলে না বেশ মনে হয় অনেকটা সময় হাতে পাওয়া যায়। আর এমনি বিশেষ কোনো কাজ টাজ তো নেই অফিসের পরে, এরকম না যে অফিসের কাজটা নিয়ে বসতে হবে, তো একটু বেশ রিল্যাক্স করে একটু টিভি চালিয়ে বসে দেখা যায়। আর যখন রান্নাবান্না হয়ে গেছে, বেকার আননেসেসারিলি সেই 10:30-11টা বাজিয়ে কিলা, আর খিদাও পেয়ে গেছে। মেন কথা হচ্ছে যে খিদাও পেয়ে গেছে, বিকালবেলা তো কিছু খাওয়া হয় নাই সেরকম করে, তো তাই ডিনারটাই সেরে নিই আগে। আমি এখানে হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান চালিয়ে বসেছিলাম, সাথে এখানে করছি হলো মোচা ছাড়ানোর কাজ, যেটা রিনি করবে না, তো আমাকেই করে রাখতেই হবে। আর এই যে ম্যাডাম এসে হঠাৎ করে এখানে প্রস্তুত হয়ে গেছে। কি চক্করে? কি চক্করে? ছোট্ট মোচা ছিল,
সেটা আমার ফ্রি ডেলিভারি করানোর জন্য আমার একটা কিছু অর্ডার করতে হতো, তো আমি এটা অর্ডার করে দিয়েছিলাম। যাই হোক, এরকম হয় আমাদের বাড়িতে মাঝে মাঝে। হ্যাঁ, তো কি করা যাবে, আমি না ছাড়লে কেউ ছাড়ায় না, তো আমার দুঃখটা তো কেউ বুঝে না। এনিওয়ে অ্যাকচুয়ালি তো দেখতে ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, তোমার ভালো লাগছে কিনা জানি না, আর বাকি যারা দেখছো তোমাদের ভালো লাগছে কিনা। খুবই সুন্দর দেখতে জিনিসটা, অ্যাকচুয়ালি ভালো লাগছে। চলো ঘুরতে যাই। চলো চলো আরেকটা ট্রিপ প্ল্যান করি। খালি এই করো, হ্যাঁ জামা কিনো আর খালি এখানে ঘুরতে যাই, এখানে ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার গেলে নতুন জামা কিনলে ঘুরতে যাই। এটাই ভালো ভালো চলছে এটা। না ভালো লেগেছে, তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে। লিংকটা অবশ্যই শেয়ার করে দেবো আমরা, ইন কেস যদি তোমরা কেউ দেখতে চাও। ওদের কোনো অনেক ভ্যারাইটি আছে এই ওয়েবসাইটটাতে, আর যেটাও দেখছি সাইজ আই এম হ্যাপি যেটা ভালো এসেছে। একটু আমি ডাউটফুল ছিলাম, কারণ প্রথমবার এরকম একটা ওয়েবসাইট থেকে অর্ডার করছি, কিন্তু একটু মন খারাপ, কারণ আমি যেটা প্রথমে পছন্দ করেছিলাম আই থিঙ্ক আমার ওটা বেশি পছন্দ ছিল। ওটা অলিভ গ্রিন কালারের মধ্যে হোয়াইট দিয়ে প্রিন্ট ছিল, এন্ড দিস ইজ জাস্ট হোয়াইট। যা ওই যে ওইদিকে রাস্তা, গো। রাত 11টা বেজে গেছে, আর আমি এখন আবার নিচে যাচ্ছি। কেন নিচে যাচ্ছি সেটা তোমাদেরকে নিচে গিয়েই বলছি। মোচা ছাড়াতে বেশ অনেকটা সময় লেগে গেছে। আসলে মোচা ছাড়াতে এতটা সময় লাগার কথা না, কিন্তু সাথে টিভিও তো চলছিল, আধাটা মন তো ওখানেই পড়ে রয়েছিল। হ্যারি পটার এমনি তো তোমরা জানো আমার বেশ ভালো লাগে, তো কিছুটা ওদিকে তাকিয়ে রয়েছি, কিছুটা এদিকে কাজ করছি, সব করতে করতে মোটামুটি ঘন্টাখানিক সময় লেগে গেছে আজকে মোচা ছাড়াতে। তো হ্যাঁ, আমি নিচে কেন এসেছি, নিচে এসেছি এখন গার্ডেনে যাব। গার্ডেনে কেন যাব না, হাঁটাহাঁটি তো হয়ে গেছে বিকালও না, রাত্রেবেলা হয়েই গেল হাঁটাহাঁটিটা। তবে এখন যাচ্ছি একটু ফুলের কুড়ি নিয়ে আসতে। আজকে রাতের বেলা যখন হাঁটাহাঁটি করছিলাম তখন অনেক লোকজন ছিল, এত লোকজনের মাঝখান দিয়ে এরকম কুড়ি টুড়ি নিতে ভালো লাগে না। এখন যদিও একটু বেশি লেট হয়ে গেছে, 11:30 বাজে, আর এখন একেবারেই লোকজন নেই, মানে লিটারালি পুরো গার্ডেনে কেউ নেই। ইনফ্যাক্ট লাইট টাইটও সব অফ হয়ে গেছে। তাই ভাবলাম যে না, রিনিও অ্যাকচুয়ালি বলছিল যে কালকে ফুল নেই। হ্যাঁ না, ঠিক আছে চলো কুড়ি নিয়ে যাওয়া যাক। কুড়িগুলো কালেক্ট করি, বেশি নেবো না, কুড়িগুলো তাড়াতাড়ি করে নিয়ে যাই। রিনিকে একটু বললাম চলো আমার সাথে, কিন্তু মুখের উপরে মানা করে দিল, যে বলছে যে না তুমি যাও, তুমি নিয়ে আসো, আমি একটু আরাম করি। তো আরামসে একদম মুখের মধ্যে কিছু প্যাক ট্যাক লাগিয়ে শুয়ে রয়েছে। অল্প কটাই নেবো ভেবেছিলাম, তারপরে ফুল পাড়তে যে কটা হাতের সামনে পেয়েছি সবই নিয়ে এসে পড়েছি। 8-10টা জায়গায় এখানে হয়তো 15-20টা আছে। যাই হোক, এটা তো হয়ে গেছে এদিকের কাজ, এবার ওদিকে যাই। ফুলের কুড়িগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখতে রাখতে একটা ছোটোবেলার গল্প মনে পড়ে গেল। আমি না ছোটোবেলায় খুব ফুল চুরি করতে যেতাম। হ্যাঁ, এই অভ্যাসটাও ছিল। সকালবেলা, মানে একদম ভোরবেলা, সকালও বলবো না, একদম ভোরবেলা অন্ধকার থাকতেই উঠতাম, ঘুমের থেকে উঠে ফুল টুল চুরি করে নিয়ে এসে ঘরে সব ফুল রেখে তারপরে স্কুলের জন্য রেডি হতাম, স্নান টান করতাম। তবে ভালো লাগতো, জাস্ট বলতে পারো একটা ফুর্তির মতো ছিল। আর আমার ফুল টুল, মানে আমি ছোটোবেলা থেকে একটু ঠাকুর পুজো টুজো এগুলো নিয়ে বেশ ইনভলভ থাকতাম। তো যেটা গল্পতে আসি, গল্পটা হচ্ছে বেসিক্যালি এরকম, যখন ফুল টুল চুরি করতাম আমি হয়তো ক্লাস 7-এ কি 8-এ হবে, এত এক্স্যাক্টলি আমার মনে নেই। সে ক্লাস 7-8-এ পড়ি তখন। তো এই মোটামুটি ধরো 13-14 বছর বয়স হবে। তো এরকম ফুল চুরি করতে যেতাম সকালবেলা উঠে। তো এরকম একটা ছুটির দিন ছিল, আর বাড়িতে কোনো একটা পুজো ছিল, মোস্ট লাইকলি ঠাকুরের উৎসব ছিল, মানে আমাদের গুরুদেবের জন্মোৎসব ছিল সেদিন। তো জন্মোৎসব হলো গুরু নানক জয়ন্তীতে, যেটা শীতের দিনে পড়ে, নভেম্বরের লাস্টের দিকে পড়ে। তো শীতের দিনেও থাকে, সকালে মানে আলো হয় দেরি করে। তো এরকমই ফুল চুরি করতে যাওয়ার এক্সাইটমেন্টে, যে সেদিন পুজো আছে বাড়িতে, আরও বেশি ফুল লাগবে, এই এক্সাইটমেন্টে না আরও 1 ঘন্টা তাড়াতাড়ি উঠেছি। তখন হয়তো 3:30, 4:30 এরকমই বাজে। তো এই ফুল চুরি করতে মা আমাকে একবার বললো যে না, এখনো একদমই আলো হয় না, একটুকু বেশ এখন অন্ধকার, গুরগুটা অন্ধকার আছে, ঠান্ডার দিন, এখন যাইস না। আমি বললাম না ঠিক আছে, পাড়ার মধ্যে তো কী হবে, লাইট টাইট তো জলদি থাকে বারান্দা এগুলোতে, যাই একটু বেশি ফুল পাবো। এই করে মার সাথে করে আমি ঠাকুরঘর থেকে একটা ওই কী বলবো, যে প্লাস্টিক ব্যাগগুলো, পলিথিনগুলো হাতের মধ্যে পেঁচি আমি বেরিয়ে পড়েছি ফুল তুলতে। এবার ফুল তুলতে গেছি, তো পাড়াতে তো যা গাছ থাকে, ওই গাছের থেকে আমাদের বাড়িতেও একটা টগরের গাছ ছিল, ওই পাতি টগরগুলো, 5 পাপড়ির টগরগুলো, সেটার একটা গাছ ছিল একদম গেটের পাশে। ওটা ওয়ালের উপরে উঠে আমাদের ফুলগুলো পাড়তে হতো, কারণ এত বড় হয়ে গেছিলো গাছটা। তো বাউন্ডারি ওয়ালের উপরে উঠে ফুল টুল পারলাম, পেটে তারপরে পুরো পাড়া চষে বেরোলাম যে কোথা থেকে কত বেশি ফুল আনা যায়। এই করতে করতে পাশের পাড়াতেও চলে গেছি। এবার পাশের পাড়ার থেকে ওখানে একটা রেলওয়ে কোয়ার্টার ছিল, রেলওয়ে কোয়ার্টারে না এরকম সামনের দিকে বিশাল জবা গাছ একটা ছিল, মানে
অ্যাকচুয়ালি বিশাল একটা জবা গাছ না, 3-4টা জবা গাছ ছিল, যেগুলো হয়ে মনে হতো যে একটা বিশাল জবা গাছের মানে গাছ হয়ে রয়েছে। তো ওখান থেকে ওই ফুল পাড়তে গিয়ে তো আমি আবার যেতাম একটা হাতে ছাতা নিয়ে, মানে ছাতা বলতে ছাতার লাঠিটা নিয়ে, ওই বাচ্চাদের যে ইউ শেপের এরকম ডান্ডাগুলো হয়, ওই ডান্ডার ছাতিগুলো, একটা ছাতার লাঠিগুলো নিয়ে যেতাম, যে ডালগুলো একটু উপরে থাকলে টেনে নামাতে পারবো। তো ওইটা নিয়ে যখন ওখান থেকে ওই জবা গাছে যখন টানলাম ডাল একটা, তো ডালটা টানার পরে এরকম ফুল পাচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো গাছের মাঝখান থেকে না কিছু একটা দেখলাম আমি। তো বেশ মানে দেখে হঠাৎ করে একটু থমকে পিছনে হেঁটে গেলাম আবার। এখন না হয়তো রাত্রেবেলা ইয়ে করছি, ওই ফুল টুল ডাল টানার পরেতে কিছু একটা হয়তো এমনি মনের মধ্যে একটা ইয়ে হয়েছে। আবার গেলাম, আবার গিয়ে ডালটা টানলাম, তখন হঠাৎ করে আবার দেখছি যে গাছের মাঝখান থেকে এরকম মনে হলো যে কেউ আমাকে দেখছে। তারপরে একবারের জন্য না আমি মানে মনে হলো যে হয়তো ওই সাইডে যে বাড়িটা আছে, বাড়ির জানলা দিয়ে হয়তো জানলা খুলে কেউ একটু দেখার চেষ্টা করছে, আওয়াজ তো হয় ফুলের ডাল এগুলো টানলে। তারপরে দেখলাম যে না, সব তো একদম নিস্তব্ধ, সব বন্ধ, লাইট বন্ধ। তারপরে ভালো করে আমি লিটারালি মানে ওইখানে দাঁড়িয়ে থেকে আমি গাছের মাঝখান দিয়ে এরকম করে উঁকি মেরে দেখার চেষ্টা করছি যে কী দেখলাম, আমি ঠিক দেখলাম করে আমি আবার ডালটা টান দিলাম। এবারে যখন ডালটা টান দিলাম না, অ্যাকচুয়ালি তো আমার মনে হলো যে গাছের মাঝখান থেকে কেউ আমাকে দেখছে, আর মানে নট লাল চোখ বাইয়ে, একদম সাদা চোখ, কেউ আমাকে একদম মানে তাকিয়ে রয়েছে আমার দিকে। দেখে আমি বিশ্বাস করবে না, আমার এখন যে তোমাদেরকে বলছি না, আমার এখনই শীত কাটা দিয়ে উঠেছে একদম পুরো। দেখে এরকম ভয় লেগেছে আমার, আমি মানে ডাল ডোল ওখানে ফেলে রেখে আমি সোজা বাড়িতে দৌড় মেরেছি। তখন বাড়িতে দৌড় মেরে গেছি যখন, মা আমাকে বলছে কী হলো, হয়ে গেছে ফুল তুলে? আর আমি কিচ্ছু বলি না, আমি গিয়ে চুপচাপ করে বিছানায় শুয়ে পড়েছি। একটু পরে যখন মা আবার আমাকে জিজ্ঞেস করছে কী হয়েছে তুই এত তাড়াতাড়ি এসে করলি, ফুল পেয়েছিস, পেয়েছিস, তখন আমি মাকে বললাম যে এরকম ব্যাপার হয়েছে। তখন মা আমাকে বলছে যে আমি তোকে বলেছিলাম, বেশ বকাবকি করলো যে আমি তোকে বলেছিলাম এত সকাল সকাল যাবি না। হ্যাঁ, তারপরে জানতে পারলাম কিছু ফুল পরি করে কিছু হয়, মানে জানি না এটা হয়তো মিথ কি আমার ভয় ছিল। মা বললো যে এইসব ফুল পরি টরি থাকে, এগুলো থাকে, গাছে টাছে থাকে, কেন তুই এত সকাল সকাল গেলি, সে গেলি, বেশ মানে এত ভয় পেয়েছিলাম। তারপরে যে মানে মোটামুটি আমি ফুল তোলা বন্ধই করে দিয়েছিলাম, 6-7 মাস তো যাই নাই ফুল তুলতে। তারপরেও যখন যেতাম সেই মানে একটু আলো হতো, একটু ভোর আলো হতো, তখন বেরোতাম। কি ভয় পেয়েছিলাম। তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা জানিও, ফুলপরির বিষয়ে তোমরা জানো কিনা জানি না, আমিও এখন পর্যন্ত বলতে পারবো না ওটা আমি কি এক্সপিরিয়েন্স করেছিলাম, কিন্তু সত্যি বেশ ভয় লেগে গেছিলো। এখনও আমার মানে বলছি তোমাদেরকে বলছি, আর আমার মনের মধ্যে এখনও একদম মানে শীতকালে দেওয়ার মতো হয়ে উঠেছে। যাই হোক, তোমাদের কিছু কমেন্টস পড়ার আছে, তো সেই কমেন্টসগুলো নিয়ে বসি। আজ অনেক দিন বাদে আবার সেই তোমাদের সাথে আড্ডা, তোমাদের কমেন্টস নিয়ে বসা। তোমাদের সব কমেন্টস পড়েছি, একদম মনে করবে না যে তোমাদের কমেন্টসগুলো বাদ গেছে পড়াটা। আমরা যখন স্টেকেশনেও ছিলাম, রাত্রেবেলা ঘুমানোর আগে একবার হলো তোমাদের কমেন্ট পড়ে তারপরেই শুয়েছি, কিন্তু কমেন্টসগুলো নিয়ে তোমাদের সাথে গল্প আর আড্ডা দেওয়া হয়নি, তো আজকে সেই নিয়ে বসেছি। প্রথমে শুরু করছি রসে স্বাদে বাঙালি শর্মিলাস কিচেন। তো আমি শর্মিলা আন্টি করেই সম্বোধন করছি। শর্মিলা আন্টি লিখেছে, রিনি তো আমাদের দেশের বাড়ির লোক, রিনি তো আমাদের দেশের বাড়ির লোক, মেয়ের কাছে গেলে তোমাদের সাথে দেখা করার ইচ্ছে থাকলো, জানি না কবে যেতে পারবো, যাক তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ শর্মিলা আন্টি। তুমিও শিলিগুড়ির থেকে জেনে খুব ভালো লাগলো। শিলিগুড়িতে কোথায় বাড়ি অবশ্যই জানিও। আমার বাড়ি তো অলরেডি তোমরা সবাই জানো, দেশবন্ধু পাড়াতে রয়েছে। দেখা হবে যখন তুমি ব্যাঙ্গালোরে আসবে, আর না হলে তুমি যখন আমি শিলিগুড়িতে যাবো তখন। কাজী তাহেরুল ইসলাম করে একজন উনি লিখেছেন, ভাই আপনারা আমার ছেলের মতো, আমারও 2 ছেলে ব্যাঙ্গালোরে থাকে, এতটা বুঝতে পারি যে মিনিমাম প্যাকেজ 30 লাখ হলে মোটামুটি 1 মাসে এখানে চলে যায়। ভিডিওটা ভালো লাগলো। আচ্ছা, মানে আমি সত্যি বুঝে পাচ্ছি না যে আমি এটা কিভাবে উত্তর দেব। ইউ ওয়ান্ট টু কমেন্ট অন দিস? ভিডিওটা ভালো লাগলো বলে থ্যাংক ইউ আঙ্কেল। তোমার 2 ছেলে থাকে বললে ব্যাঙ্গালোরে, তবে তুমি যেটা মেনশন করেছো 30 লাখ টাকা প্যাকেজ মোটামুটি 1 মাসে, উনি লিখেছেন বুঝতে পারি যে মিনিমাম প্যাকেজ 30 লাখ হলে মোটামুটি 1 মাসে এখানে চলে যায়। না, প্যাকেজ মানে উনি ওটাই বোঝাতে চেয়েছেন যে অ্যানুয়াল প্যাকেজ। ঠিক আছে, তাও বাট স্টিল তো ব্যাঙ্গালোরে থাকার জন্য হ্যাঁ এটা এক্সপেন্সিভ জায়গা, ডেফিনেটলি একটা এস্টাবলিশমেন্ট কস্ট, একটা লাইফ মেনটেন করার বা লাইফস্টাইল একটা কস্ট ডেফিনেটলি আছে। তবে আমি মনে করি না সেটা 30 লাখের দরকার হয়, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার লাইফস্টাইলটাকে মেনটেন করছেন। এক্স্যাক্টলি।
আমি এখানে অ্যাড করতে চাই যে এই যে রিনি লাইফস্টাইলের কথাটা বললো, এটা শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রে না, তোমরা কোথায় থাকছো, তোমরা কোন এরিয়াতে থাকছো, তোমরা কতটা ট্রাভেল করছো, কিসে ট্রাভেল করছো, রোজ অটো ভাড়া করে করে যাচ্ছ, নাকি অন্য কোনো অল্টারনেট সোর্স খুঁজছো, নাকি নিজের গাড়ি ইউজ করছো। লোকেশন যেটাতে বললাম, এবার যদি কোরমাংলা ইন্দিরানগর, আমি মানে আমার স্যালারি 10 লাখ টাকা, কিন্তু আমি ইন্দিরানগর কোরমাংলার বাইরে থাকবো না, তো অবভিয়াসলি খরচাটাও বেশি, একটু আমি দূরের দিকে থাকবো, একটু ভিতর দিকে থাকবো, একটু ওই কষ্টটা করবো ওইসব। তার উপরে আমি যদি এখন আমার প্রয়োজন না পড়ে, তাও আমি একটা হাইফাই বাড়িতে 2 BHK নিয়ে নিলাম, শেয়ার করলেও 2 BHK অবভিয়াসলি রেন্টটা বেশি পড়ে, আমি তার জায়গায় একটা 1 BHK নিলাম, এখন আপাতত এস্টাবলিশমেন্ট কস্টটা কম রাখলাম। তো এইসব ইয়ে করে অনেকটা চলে যায়। ট্রাস্ট মি, এখানে যারা ফ্রেশার্সরা আসে তারাও থাকছে, যারা এখানে CEO CFO পজিশনে মানে একদম ভালো ইয়েতে আছে, CXO পজিশনসে আছে, তারাও থাকছে। পুরোটাই সম্পূর্ণটা তোমাদের খরচাপাতির উপরে। 30 লাখ টাকা লাগে করে আমার সত্যি মনে হয় না। হ্যাঁ, এক্সপেন্সিভ, বাট আই থিঙ্ক অ্যাট অ্যান অ্যাভারেজ আমি যেটা বলছিলাম, মোটামুটি 30 to 50,000 পার মান্থের একটা এক্সপেন্স ধরে রাখতে পারো সবকিছু মিলিয়ে। এবার ওই সবকিছু ফ্যাক্টরসগুলো বলে দিলাম, তবে ঠিকঠাক করে থাকা হয়ে যাবে। আর যাদের হওয়ার নয় না, তাদের 30 লাখ কেন 50 লাখ প্যাকেজেও হবে না। তো নেক্সট ইয়েতে যাচ্ছি, নেক্সট কমেন্টে যাচ্ছি। লিখেছে AK চক্রবর্তী আঙ্কেল করেই সম্বোধন করছি। একদম ঠিক বলেছো, বাবা মা 1 BHK তেও ইজিলি থাকতে পারে। আমার ছেলে যখন মুম্বাইতে একটা অয়েল PSU জয়েন করলো, হি ওয়াজ অ্যালটেড 1 BHK বাই কোম্পানি। আমরা মাঝে মাঝে গিয়ে থাকতাম। ড্রয়িং রুমে একটা সোফা কাম বেড কিনে নিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। পরে প্রমোশন পাওয়ার পর কোম্পানি 2 BHK অ্যালট করে দিয়েছিল। এটা একদমই ঠিক। ইভেন আমরাও বোধহয় আমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছি যে আমরা এখন মনে হয় যে কেন আমরা 2 BHK নিয়েছিলাম। যখন আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করি আলাদা করে থাকা, তখন কিন্তু আমাদের 1 BHK তো হয়ে যেত, বাট ওটা একটা ভুল ডিসিশন ছিল, বা বলতে পারো যে খুব কম রেন্টে আমরা পেয়ে গিয়েছিলাম, তো ওই জন্য আমরা সেকেন্ড থট রাখিনি। এখন মনে হয় 1 BHK হলেও হয়ে যেত। যখন আমরা সত্যনিলামে বাড়িটা নেই, তখন মানে একে তো রুমগুলো এত বড় বড়, এত স্পেশিয়াস, আর সেটার জন্য তখন মাত্র 18,000 আমাদেরকে রেন্ট কোট করেছিল। তো সেটা ভেবে আমরা ভেবেছিলাম আরে 2 BHK তো থাকলে ভালোই হলো, ইন কেস আর অ্যাকচুয়ালি তো সুবিধা হয়েছে, এটা বলবো না যে সুবিধা হয়নি, কিন্তু মা বাবা ওরা অ্যাডজাস্ট করে নিতেই পারতো। সো এটা আমাদের মা বাবা শুধু না, সবাই মানে আমরা যারা থাকি, এখানে মা বাবার কথা বলছে, মানে আমরা তো অ্যাডজাস্ট করেই নিতাম, মানে আমাদের জন্য তো একটা বেডরুম থাকতোই। মানে মা বাবারা আসলে মা বাবারা তো যে কোনোখানে যেভাবে ছেলে মেয়েদের সাথে থাকতে পারলেই অ্যাডজাস্ট করে নিতে পারে। তারপরে যাচ্ছি সুলগ্না আন্টির একটা কমেন্ট। অনেকদিন পর সুলগ্না আন্টি কমেন্ট করেছে। আন্টি কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার কাছে ফোন নাম্বার আছে? আমার কাছে ফোন নাম্বার আছে, কিন্তু আর কথা হয়ে উঠছে না। তোমাদের এই স্মল স্টেকেশনের মাইসোর ট্রিপ তোমরা কি তোমরা কতটা এনজয় করেছো জানি না, বাট আই পার্সোনালি এনজয়েড এ লট। এখন তো আর কোথাও যাওয়াও হয় না, তাই প্রত্যেকটা ভিডিও খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর শেয়ারিং, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সত্যি খুব এনজয় করেছি, আর আমাদের সাথে যে আমাদেরকে দেখে তোমরা এত এনজয় করেছো, তোমরা এত এক্সাইটেড হয়ে এত কমেন্ট করেছো না, ভীষণ ভালো লেগেছে তার জন্য। রেশমি লিখেছে, মার্গেরিটা থেকে ডিব্রুগড় পর্যন্ত যাওয়া ডেমোটার অবস্থা, সবাই চলে গেছে দরজার মুখে। এটা শুধু ডেমো আর ইয়ের কথা না, সব ট্রেন, সব ফ্লাইটে পর্যন্ত একই অবস্থা। মানে জাস্ট ইন্ডিকেশন হতে লাগে যে হ্যাঁ এখন ল্যান্ড করবে। মানুষরা পারলে তখনই ফ্লাইটের সামনে একদম মুখের সামনে দিকে দাঁড়িয়ে থাকে। তারপরে আছে এটা কেউ একজন লিখেছে, ওম নমঃ শিবায়। নামটা কি তোমার একটু প্লিজ জানিও। আই এম এক্সপেক্টিং তুমি বড়, মানে আমাদের থেকে অবভিয়াসলি বড়ই হবে। অনেস্ট রিভিউ, আমার পুরোনো জীবনের রিভাইন্ড ভার্সন। ভালো থেকো তোমরা, ফিউচারে খুব হেল্প করবে এই মেন্টালিটি নিয়ে চললে। কিছু বলতে চাও? কি মেন্টালিটি? এটা আমাদের ওই কমেন্টে কস্ট অফ লিভিং এর কষ্ট, যেটা আমরা কিভাবে এক্সপেন্স ম্যানেজ করি সেটা নিয়ে জানি না ফিউচারে হেল্প হবে কিনা। তবে আমরা ওটাতে ওই ব্লগেও বলেছিলাম যে হ্যাঁ, অনেক ভুল ডিসিশন হয়েছিল ইন পাস্ট, এবং সেটা থেকে আমরা আপাতত এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি যে হ্যাঁ, কোন জিনিসটা দরকার অদরকার সেভাবে একটু ওটাকে বলতে পারো একটা লিস্ট আউট করে চলার চেষ্টা করছি। হেল্প হলে তোমাকে অবশ্যই থ্যাংক ইউ জানাবো। এরপরে যাচ্ছি শর্মিনী আন্টির একটা কমেন্টে, জু দেখতে সবার ভালো লাগে, হৃদের মা কি রিমোর বোন? আচ্ছা, জু দেখতে তো আমাদের আর ভালো লাগে না, সত্যি কথা আন্টি, মানে আমার আর ভালো লাগে না। আমি এত দেখেছি না, আমি প্রতিবার বানাঘাটা গেলে একই কথা বলি যে জন্তু জানোয়ারগুলো না আমাকে দেখে হয়তো চিনে গেছে, মানে আমার আর ভালো লাগে না এখন। এত গেছি বানাঘাটা জুতে, যেই আসে না কেন সেই বলে যে বানাঘাটা যাবো, তার সাথে আমার যেতেই হয় কোম্পানি দিতে। যারা জানে না তাদেরকেও নিয়ে যাওয়া
আর রিদের মা কি রিমোর বোন? হ্যাঁ, রিয়া আমার বোন। রিয়া আমার বোন বলতে ও আমার বেঞ্জিঠুর মেয়ে। তো আমরা একসাথেই জয়েন্ট ফ্যামিলিতে একসাথে বড় হয়েছি, এখন এখানে আছে যখন, তো ওই বোনই আমার। আর আমাদের পুরো বংশ ওই একটাই মেয়ে, তো এই জন্য একটু আবদার বেশি আর কি। রূপসীদি লিখেছে, আচ্ছা রূপসীদি একটা অনেক বড় কমেন্ট লিখেছে, বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক আই থিঙ্ক নেম হ্যাজ বিন চেঞ্জড নাও। হ্যাঁ, আগে অ্যাকচুয়ালি বানারঘাটা ন্যাশনাল পার্ক অ্যান্ড বানারঘাটা ন্যাশনাল পার্ক অ্যান্ড জুলজিক্যাল গার্ডেন নাম ছিল, তারপরে এখন চেঞ্জ করে বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক করে দিয়েছে। আর বাকি তুমি যেটা গল্পটা লিখেছো ওটা হচ্ছে যে তোমরা গিয়েছিলে, সাফারিতে গিয়েছিলে, যেখানের মধ্যে একটা বাঘই তো লিখেছো, হ্যাঁ টাইগার একটা তোমাদের ভ্যানের উপরে অ্যাটাক করেছিল। এবার আমরা যদিও সাফারিতে যাইনি, আর আমি যেতেও চাই না, লাস্ট দুবারেও আমরা যাইনি। তো সাফারিটা সেই লাস্ট মনে হয় 2023 তে না 2022 তে যখন মাদেরকে নিয়ে গেছিলাম, হ্যাঁ 2023 তে, হ্যাঁ তো তখনই লাস্ট গেছি। সাফারি ঠিক আছে, ভালো লাগে আমার, ওইভাবে দেখতে খুব একটা পর্যন্ত জানারগুলো এখন আর না, আর হয়ে গেছে এখন 10 বছর বাদে সাফারি। তবে হ্যাঁ, যেটা তুমি বলেছো গল্পটা শুনে আমারও বেশ ভয় লেগে গেছে, বাপরে এরকম যদি হয়, কোনো এক্সপেরিয়েন্স আমি করিনি আর আমি করতেও চাই না এরকম এক্সপেরিয়েন্স। রাজেশ লিখেছে, বৌদি আই এম শিওর আপনি বানানো এগ রোল দারুণ হয়েছে। সেটা তো আমি তো খেয়েছি, আমার তো ভালোই লেগেছে, তুমি বলো। ভালোই লেগেছে, আমি তো বললাম ওখানে ক্যামেরাতেই বলেছি। আরো একটা কমেন্ট করেছে যে এই মিষ্টির দোকানটা কি আপনাদের ওখানেই নাকি ব্যাঙ্গালোরে আরো লোকেশন আছে? ইটস টেম্পটিং, আমি আর আমার ওয়াইফ লিনা দেখে ক্রেভ করছি। আচ্ছা, তার সাথে সাথে তনুশ্রী আন্টিও লিখেছে মিষ্টির দোকানের নাম কি আর কোন জায়গায়। তো দুজনের কি একটা সেম ইয়েতেই অ্যান্সার দিচ্ছি, কারণ সেম কোশ্চেন। দোকানটা হচ্ছে মিষ্টিমুখ, আগেও একটা ব্লগে এটা লিঙ্কও দিয়ে দিয়েছিলাম, লোকেশনও দিয়ে দিয়েছিলাম। এটার একটাই দোকান আছে ব্যাঙ্গালোরে, আর কোনো ব্রাঞ্চ নেই। হারলুরে আমাদের বাড়ির থেকে হার্ডলি 700-800 মিটার দূরে, হেঁটে হাঁটা পথেই যাই আমরা। মিষ্টিমুখ দোকানটার নাম। এই ব্লগেও আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেবো, ওদের লোকেশনটা দিয়ে দেবো। ওরা সুইগিতেও আছে, কিন্তু এত দূরে ডেলিভার করবে কিনা এটা আমি জানি না। ডানজো এখন আর নেই, মানে হ্যাঁ পোর্টার করালে পেয়ে যেতে পারো, তবে it will মানে আননেসেসারি একটা অ্যাডিশনাল কস্ট অ্যাড হবে। একটা কাজ করো, এদিকে ঘুরতে এসো, মিষ্টি খেও, আমাদেরকেও জানিও, আমাদের সাথে দেখা হয়েছে। বাট মিষ্টি ওদের সত্যি খুব ভালো। আর লাস্ট একটা কমেন্ট আছে প্রিয়াঙ্কা মন্ডল, উনি লিখেছেন একটু খুলে বলবেন ব্যাঙ্গালোরের স্যালারি কেমন নিউট্রিশনিস্টদের? কিরকম স্যালারি? তুমি যখন স্টার্ট করেছিলে ব্যাঙ্গালোরে কিরকম স্যালারি ছিল ওটা একটা আইডিয়া দাও। আর এখন অ্যাপ্রক্সিমেটলি তোমার কোম্পানিতে কিরকম স্যালারি? এখন তো প্রচুর বেশি বলবো না, তোমাদের স্যালারিতে নিউট্রিশনের সত্যি কথা বলতে স্যালারি রেঞ্জ অতটা ভালো নয় মার্কেটে। যদি তোমরা হসপিটালে কাজ করতে চাইছো স্যালারি খুব একটা বেশি এক্সপেক্ট করো না। আই থিঙ্ক অ্যারাউন্ড 20 to 25 এক্সপেক্ট করতে পারো ইন হসপিটালস। মানে এখন 25,000 পার মান্থ, হ্যাঁ মানে এখন কারেন্টলি যেটা চলছে আমি বলতে পারি। অবভিয়াসলি এক্সপিরিয়েন্স কিছু থাকলে। আর যারা ধরো মানে কর্পোরেটে থাকতে চাইছো, হ্যাঁ মানে 40 অ্যাবাভ তো অফকোর্স 40 to 45 40 to 50 একটা ধরে রাখতে পারো, মানে হ্যাঁ মোটামুটি ওরকম। আচ্ছা, তো এটা হচ্ছে মানে এটা কি উইথ এক্সপেরিয়েন্স? হ্যাঁ, ফ্রেশার্সদেরও এখন মোটামুটি মানে অবভিয়াসলি আমরা যে সময় ক্যারিয়ার স্টার্ট করেছিলাম তখন মার্কেটে এতটাই ছিল না, এখন অনেকটাই বেটার। 10-12 তো ডেফিনেটলি না, তার থেকে বেশি হবে। আচ্ছা, আর একটা লাস্ট একটা কমেন্ট এই জাস্ট আসলো 6 মিনিট আগে একটা কমেন্ট এসেছে, আমরা পড়তে ঢুকেছে। ওয়াটার বিলটা সব সোসাইটিতে অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, নাই হতে পারে, সেটা ওয়াটার বিলটা অনেকে মেনটেন্যান্সের মধ্যে ইনক্লুড করে দেয়, অনেকে থাকে না। আমাদের একটা অ্যাডিশনাল একটা আছে, যখন এটা বেসিক্যালি যেটা বোরওয়েলের ওয়াটার আসে বা কাবেরি ওয়াটার আসে সেটার কোনো বিল আমাদের দিতে হয় না। বাট যেটা বাইরে থেকে ট্যাঙ্কার আনাতে হয় অনেক সময়, ট্যাঙ্কার যেটা আসে মাসে সেটা ইকুয়ালি সব ফ্ল্যাটসের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, তো সেই বিলটা আমাদের পে করতে হয়। এটা এখন গরম দিনে এখন একটু বেশি আসছে, এই মাসে এখনো আসে না। শীতকালে তো মানে 300-350ও পে করেছি। আর গরম দিনে লাস্ট ইয়ার আমরা যখন শিফট করেছি তারপর মোটামুটি 1000-1200 টাকাই আই থিংক ম্যাক্সিমাম পে করেছি। অ্যাকচুয়ালি প্রচুর ওয়াটার ক্রাইসিস ছিল, এই ওয়াটার বিল কনসেপ্টটা কিন্তু লাস্ট ইয়ার আরো বেড়ে গেছিল, যেখানে লাগতো না সেখানেও কিন্তু তখন প্রচুর ট্যাঙ্কার আসা, প্রচুর ওখানে চার্জেস নেওয়া, এবং একটা ট্যাঙ্কার আমি শুনেছি 3000-5000 টাকা করে আসতো। মানে তো অনেক সোসাইটিতে নেয় না, অনেক সোসাইটিতে আবার নেয়। তো এটা কমপ্লিটলি মানে এটা দ্যাটস ওয়াই ইটস আ ভেরিয়েবল কস্ট, দ্যাটস ওয়াই উই কনসিডার ইট আ ভেরিয়েবল কস্ট এন্ড নট আ ফিক্সড কস্ট। যেখানে নেয় না তাহলে তো খুবই লাকি, তারা তাদের হাতে কোনো চার্জেস দিতে পারছে। এক্স্যাক্টলি। তো এই ছিল আজকের কমেন্টস এর সেকশন, অনেকটা লম্বা হয়ে গেছে, বাট ছিল অনেক দিনের কমেন্টস জমেছিল, তো সবকিছু অ্যানসার দিতে একটু লম্বা না হয়ে গেছে, একটু আমাদের সাথে বেয়ার করো। আমাকে জানিও যে আমার নতুন চশমাটা কেমন হয়েছে, লেন্স কাট থেকে নিয়েছি। আমি তো কোনো ডিফারেন্স করে একটা বুঝতে পারছি না, এক্সেপ্ট সামনের থেকে যে হ্যাঁ আলাদা, এটা মনে হয়।
এনিওয়ে, তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।